ছেলে বিমল, এখন তো তোমার বিয়ের বয়স হয়ে গেছে, তুমি বিয়ে করো না কেন? তুমি যদি বিয়ে করো, তোমার অর্ধেক কাজ তোমার স্ত্রী সামলে দেবে। কোনো মেয়েকে যদি পছন্দ করে থাকো, আমাকে বলো। তোমার স্ত্রী এলে তোমার ঘর সংসারও দেখবে, তোমার দায়িত্বের অনেকটাই নিজের মতো করে সামলে নেবে। তার ওপর আমারও বয়স হয়ে আসছে, আমি চাই আমার জীবদ্দশায় তোমার বিয়ে হয়ে যাক, আমার চোখের সামনেই তোমার সংসার গড়ে উঠুক, তবেই আমি তোমার জন্য নিশ্চিন্ত হতে পারব। কি মালিক, আপনি এমন কথা কেন বলছেন? বিধাতা আপনার ভালো করুক। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আপনি আমার এত খেয়াল রেখেছেন, আমি আপনার উপকার কখনো শোধ করতে পারবো না। উপকারের কথা বাদ দাও বিমল, বলো বিয়ে করবে তো? আমি তোমার জন্য কোনো মেয়ে দেখব, নাকি তোমার নজরে কেউ আছে? না মালিক, আমার নজরে কোনো মেয়ে নেই। আপনি আমার মা বাবা, আপনিই আমার সব কিছু। আপনি আমার জন্য একজন ভালো জীবনসঙ্গী বেছে নিতে পারেন। ঠিক আছে বিমল, আমার নজরে একটি খুব ভালো মেয়ে আছে। আর হ্যাঁ, খরচের চিন্তা একদম করবে না। পিতার পদবি দিয়েছ, তাই পিতার দায়িত্ব আমি পালন করব। তোমার বিয়েতে যত খরচ হবে সব আমি করব। বীরেন্দ্রনারায়ণের একটি ছেলে ছিল, যার নাম রামধন। সে বাইরে দাঁড়িয়ে সব কথা শুনছিল। বিমলের চলে যাওয়ার পর সে রাগের মাথায় বীরেন্দ্রনারায়ণের কাছে আসে এবং বলে, বাবা, আপনাকে বিমলের জন্য এত কিছু করার কি দরকার? আপনি কেন তার বিয়ের সমস্ত খরচ বহন করবেন? সে তো ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমাদের দানায় পুষ্ট হয়ে বড় হয়েছে, আর এখন আপনি তার বিয়েও দিতে যাচ্ছেন? আপনি কি তার ঠিকা নিয়ে রেখেছেন নাকি? চুপ করো রামধন, ভালো হবে যদি তুমি আমাকে না শেখাও কে আপন আর কে পর। গত বছর যখন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন বিমল আমার কত সেবা করেছিল, সারা দিন আমার কাছেই থাকত। আর তখন তুমি কোথায় ছিলে? তখন আমি মরতে মরতে বেঁচেছিলাম, আর তুমি তখন নেশায় অচেতন হয়ে পড়ে থাকতে। বিমলই আমার দিনরাত সেবা করত, আর আজ এখানে এসে আপন পর শেখাচ্ছ। চলে যাও এখান থেকে, তোমার সাথে তর্ক করতে ইচ্ছা করছে না আমার। মনে হচ্ছে বিমল আপনার ওপর কোনো জাদু টোনা করে দিয়েছে। আর এখন তো আপনার বয়সও হয়ে গেছে। যাই হোক, মানুষের বয়স বাড়লে স্মরণ শক্তি হারিয়ে যায়। ভালো হবে যদি আপনি ধন সম্পত্তির সব হিসাব কিতাব করে আমাকে দিয়ে দেন, না হলে আপনি সব কিছু এভাবেই যাকে তাকে দিয়ে উড়িয়ে দেবেন। যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ কখনো এমন হবে না। তোমার হাতে হিসাব কিতাব দিয়ে আমি আমার নাম খারাপ করব না। আজ আমার কাছে যত কিছু আছে তা আমি অনেক পরিশ্রম করে উপার্জন করেছি। সমাজে আমার খুব সম্মান আছে। যদি তুমি সব হিসাব কিতাব চাও, তাহলে আগে তার যোগ্য হয়ে আসো, তারপর আমার সাথে কথা বলবে। ভালো হতো যদি বিধাতা আমাকে তোমার জায়গায় বিমলের মতো ছেলে দিতেন। নিজের বাবার কাছ থেকে এমন কথা শুনে রামধন রাগে সেখান থেকে চলে যায়। কিছুদিন পরে বীরেন্দ্রনারায়ণ বিমলের বিয়ে করিয়ে দেন। সত্যি উর্মিলা, তোমার আশায় আমার জীবন সম্পূর্ণরূপে বদলে গেছে। এতদিন আমি আমার সব কাজ নিজেই করতাম, খাবার বানানো, কাপড় ধোয়া, এখন তো সব তুমিই সামলাও। আর তোমার আশায় আমার একাকিত্বও দূর হয়ে গেছে। বাবা মা তো ছোটবেলাতেই আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন, তারপর মালিকই আমাকে ভালোবাসা দিয়ে বড় করেছেন। আজ তুমি আমার জীবনসঙ্গী হলেও সেটাও শুধু মালিকের কারণে। মালিক আমার জন্য বিধাতার পাঠানো একজন দূত, এই কথা তুমিও মনে রেখো। জি, আপনি একদম ঠিক বলেছেন। বীরেন্দ্র কাকা খুব ভালো মনের মানুষ। এই বেয়াদব বিমলের কিছু একটা করতেই হবে। ওর আবার কি বা করব? যখন নিজের বাপই এমন মূর্খামি করে, তখন আর কি বা করা যায়? আমারই বাপ হয়ে আমার সামনে সেই বেয়াদবের প্রশংসা করে, এই অপমান আমি কোনো দিন ভুলব না। সময় আসতে দাও, তখন দুজনকেই এমন শিক্ষা দেব সারা জীবন মনে রাখবে। এইভাবে
এভাবেই কিছুদিন কেটে যায় এবং একদিন রামধন বীরেন্দ্রনারায়ণকে বলে, বাবা, আমার কিছু টাকার দরকার। কিন্তু তোমার টাকা কেন দরকার? সেটা আমি আপনাকে বলতে পারবো না। বুঝে গেছি, শেষ পর্যন্ত তোমার টাকা কেন দরকার। তোমার নেশার অভ্যাস এবং জুয়া খেলার জন্য টাকা চাইছো, তাই না? এখনো বলছি, এইসব নোংরা অভ্যাস ছেড়ে দাও। আমি আপনার কাছে টাকা চেয়েছি, উপদেশ নয়। আমার যেটা ইচ্ছে আমি করব। শেষ পর্যন্ত এই সব টাকা তো আমারই। বাবা, আমি আপনার সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী, তাই আপনি আমাকে উপদেশ কম দেন এবং চুপচাপ টাকা দেন। আরে বেয়াদব, তুমি দিনের পর দিন আরো বেশি নির্লজ্জ হয়ে যাচ্ছ। নিজের বাবার সাথে কিভাবে কথা বলতে হয় তুমি কি সেটাও ভুলে গেছো? যদি তুমি টাকা কোনো ভালো কাজের জন্য চাইতে তাহলে আমি অবশ্যই দিতাম, কিন্তু এখন আমি তোমাকে 1 পয়সাও দেব না। এই ধন দৌলত আমি অনেক পরিশ্রম করে উপার্জন করেছি। চলে যাও আমার চোখের সামনে থেকে। তোমাকে দেওয়ার জন্য আমার কাছে টাকা নেই। আচ্ছা, তাহলে আমার জন্য আপনার কাছে টাকা নেই, আর সেই বেয়াদবের ওপর ওড়ানোর জন্য অনেক টাকা আছে। বাবা, আপনি একদমই ঠিক করছেন না, আর একবার ভেবে দেখুন। নির্লজ্জ কোথাকার! নিজের বাবাকে হুমকি দিচ্ছিস, আর কিসের টাকা? তুই আজ পর্যন্ত একটা পয়সাও উপার্জন করিসনি। ছোটবেলা থেকে আমি তোকে অনেক আদর যত্নে পালন করেছি, তোর কোনো কিছুরই অভাব হতে দেইনি। সম্ভবত এটাই আমার ভুল ছিল। চলে যা এখান থেকে। রামধন রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর বিমল সেখানে আসে এবং বীরেন্দ্রনারায়ণকে চিন্তিত দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে মালিক? আপনি এত চিন্তিত দেখাচ্ছেন কেন? কি বলবো ছেলে, রামধন আমাকে খুব বিব্রত করে রেখেছে। দিনের পর দিন সে খুব নিষ্ঠুর হয়ে যাচ্ছে। আমার খুব চিন্তা হচ্ছে। আপনি চিন্তা করবেন না মালিক, আপনি বেশি বিব্রত হবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনি রামধন ভাইয়ের সাথে একবার ভালো করে কথা বলে দেখুন, তিনি নিশ্চয়ই বুঝে যাবেন। রামধন ভাইয়ের মন খুব ভালো। না বিমল ছেলে, তুমি জানো না, এখন সবকিছু হাতের নাগাল থেকে বেরিয়ে গেছে। সে বুঝবার মতো মানুষ নয়। তার জন্য এখন আমাকে কোনো কঠোর পদক্ষেপ নিতে হবে। এদিকে রামধন খুব রাগান্বিত হয় এবং ভাবে, বাবা এটা ভালো করলো না, আমাকে যে কোনোভাবে টাকা নিতেই হবে। মনে হচ্ছে সোজা আঙুলে ঘি বেরোবে না, আমাকে আঙুল বাঁকা করতেই হবে। উর্মিলা, তাড়াতাড়ি আমাকে খাবার দাও, আমাকে খেতে যেতে হবে। পরের দিন বীরেন্দ্রনারায়ণের আলমারি থেকে 20,000 টাকা চুরি হয়ে যায়। বীরেন্দ্রনারায়ণ তার সব চাকরদের জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কিছুই জানা যায় না। তখনই রামধন সেখানে আসে এবং বলে, কি হয়েছে বাবা, আপনি এত চিন্তিত দেখাচ্ছেন কেন? ছোট মালিক, বড় মালিকের আলমারি থেকে 20,000 টাকা চুরি হয়ে গেছে, কিন্তু কে চুরি করেছে সেটা এখনো বোঝা যাচ্ছে না। আচ্ছা, তাহলে এই ব্যাপার। বিমল ছাড়া আর কি এমন কাজ করতে পারে? তুমি কি বলছো রামধন? বিমল কোনো দিনও এমন কাজ করতে পারে না। আমার ওর উপর পুরো বিশ্বাস। কেন পারে না বাবা? আপনি তো শুধু তাকেই এত বিশ্বাস করতেন, তাই না? আর তাকে আলমারির চাবিও দিতেন। এখন বুঝতে পারছেন না কেন সে সবসময় আপনার আগে পিছে ঘুরত? তার তো অনেক আগে থেকেই আমাদের টাকার ওপর নজর ছিল। তখনই বিমল সেখানে আসে। কি হয়েছে মালিক? আপনি এত চিন্তিত দেখাচ্ছেন কেন? এত কিছু করার পরেও জিজ্ঞেস করছো কি হয়েছে? এক তো চুরি করো, তার উপর আবার সিনাজড়ি। লজ্জা করে না তোমার? যে থালায় খাও সেই থালাতেই ফুটো করো। রামধন ভাই, এ তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আমি চুরি করব? এর চেয়ে ভালো হয় যেন বিধাতা আমার দুটো হাত কেটে নেন। আমি তো স্বপ্নেও এমন ভাবতে পারি না মালিক।
বেশি ভণ্ডামি করার দরকার নেই বিমল, আমরা সবাই জানি চুরি তুমি করেছো। এখন সত্যি করে বলো তুমি সেই টাকা কোথায় রেখেছো, না হলে লাথি মেরে তোমাকে এখান থেকে বের করে দেব। তোমার মতো লোভী মানুষদের আমি খুব ভালো করেই চিনি। প্রথমে ধনী মানুষদের নিজের মিষ্টি কথায় ফাঁসাও, তাদের সামনে ভালো হবার নাটক করো, আর সুযোগ পেলেই আসল রূপ দেখিয়ে দাও। চোর কোথাকার, বাবা তোমার জন্যে কি না করেছেন, আর তুমি তার ভালোবাসার এরকম প্রতিদান দিলে? চুপ করো রামধন, চুপ করো। বিমল এমন করতে পারে না, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি বিমলকে অনেকক্ষণ ধরে ভালো মন্দ শুনিয়ে যাচ্ছ। বিমল আমার ছেলের মতো, আমি তার ওপর তোমার চেয়েও বেশি বিশ্বাস করি। তাই এখন তুমি চুপ করো। বিমল গরিব হলেও সত্যতা ও সততার ক্ষেত্রে সে তোমার চেয়ে অনেক ধনী। আপনি এই 2 কোটির চাকরের জন্য আমার অপমান করছেন? এই বিমল 1 নম্বরের প্রতারক ও ধোঁকাবাজ, চুরি এই করেছে। আপনি কি সেটা বুঝতে পারছেন না? এ আপনার চোখে পট্টি বেঁধে রেখেছে, তাই আপনি কিছু দেখতে পাচ্ছেন না। একে জিজ্ঞেস করুন সে টাকা কোথায় রেখেছে। চুপ করো রামধন, না হলে এখন আমার হাত উঠে যাবে। তুমি বিমলের ওপর দোষ চাপিয়ে তাকে আমার কাছ থেকে দূরে করে দিতে চাইছো। আমার মনে হয় চুরি বিমল করেনি, বরং তুমি নিজেই করেছো, কারণ আমি তোমাকে টাকা দিইনি। বাবা, আপনি এর জন্য আমার ওপর দোষারোপ করছেন, আপনার নিজের ছেলের ওপর। ঠিক আছে বাবা, যদি আপনি আমার প্রতি বিশ্বাস না করেন তাহলে আপনি আমার ঘর তল্লাশি করে নিন, কিন্তু আমারও একটি শর্ত আছে। যদি আমার ঘরের তল্লাশি হবে তাহলে এই বিমলের বাড়িতেও তল্লাশি নিতে হবে। তারপর রামধনের ঘরের তল্লাশি নেওয়া হয়, কিন্তু তার ঘরে কিছুই পাওয়া যায় না। দেখলেন, কিছু পাওয়া গেল না, তাই না? আমি তো আপনাকে আগেই বলেছিলাম। বাবা, আপনি অকারণেই আমার ওপর সন্দেহ করছিলেন। এখন শর্ত অনুযায়ী বিমলের বাড়িতেও তল্লাশি নিতে হবে। বিমলের বাড়িতেও তল্লাশি নেওয়া হয় এবং সমস্ত টাকা সেখানে পাওয়া যায়। এই নিন মালিক, বিমলের বিছানার নিচে সমস্ত টাকা পাওয়া গেছে। দেখলেন বাবা, আমি তো আগেই বলেছিলাম। এখন তো বুঝতে পেরেছেন কে আপন আর কে পর। কি হয়েছে বাবা, কিছু বলুন। বীরেন্দ্রনারায়ণও এমন কথা শুনে খুব দুঃখিত হয়ে পড়েন। তিনি নিঃশব্দে সেখানেই দাঁড়িয়ে সব শুনছিলেন, তিনি একটি কথাও বলেন না। কিন্তু মালিক, আমাকে বিশ্বাস করুন, আমি চুরি করতে পারি না। না মালিক, আমি কিছু করিনি। মালিক, আমায় বিশ্বাস করুন, আমি চুরি করিনি। চুপ কর ধোঁকাবাজ, আজ তুই বাবার সঙ্গে খুব খারাপ করেছিস। আমার বাবা তোকে আমার থেকেও বেশি বিশ্বাস করতেন, আর তুই তাকে এত বড় ধোঁকা দিয়েছিস। সবাই জেনে গেছে যে এই টাকা তুই চুরি করেছিস। বাবা, একে পুলিশের হাতে তুলে দেওয়া হোক। এমন লোকেরা ক্ষমার যোগ্য নয়। আমি এখনই পুলিশ ডাকছি। পুলিশ ডাকার কোনো দরকার নেই, চুপচাপ বাড়ি চলো। আমার কোনো অভিযোগ দায়ের করার ইচ্ছে নেই, চলো এখান থেকে। মালিক, এমন চুপ করে থাকবেন না, কিছু বলুন। মালিক, আপনি আমার কাছে বিধাতার পাঠানো একজন দূত। আমি আপনার বাড়িতে চুরি করতে পারি না। মালিক, এমন করে যাবেন না, আমার সঙ্গে কথা বলুন। আপনি যদি আমার ওপর রাগ করেন তাহলে বিধাতাও আমার ওপর রেগে যাবে। মালিক, চুপ কর ধোঁকাবাজ, এখন আর একটি কথাও বলবি না। তোর মতো লোকদের তো খোলা মাঠেও ছাড়া উচিত নয়। উপকৃত হ যে আমি এখনো পুলিশ ডাকিনি। আমার বাবা তোমার ওপর আরও একবার দয়া দেখালেন। এখন থেকে যদি আমার বাড়ির আশেপাশেও দেখা দিস তাহলে তোর হাড় পাঁজর ভেঙে দেব। উর্মিলা, হে কি হয়ে গেল? আজ আমার মা বাবা, আমার সব কিছু, সেই মালিক আমার উপর রাগ করে চলে গেলেন। এতে আপনার কোনো দোষ নেই, কিন্তু সেই টাকা আমাদের বাড়িতে কিভাবে এলো? আমার তো মনে হচ্ছে যেন এটা কারো পরিকল্পিত ষড়যন্ত্র। উর্মিলা, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমাকে মালিকের সঙ্গে দেখা করতে যেতে হবে। আমি কিছুই বুঝতে পারছি না উর্মিলা, আমি কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করব? এখন আপনার কথায় কেউ বিশ্বাস করবে না। এখনই তো দেখলেন কেউই আপনার কথায় বিশ্বাস করছিল না। আমার মনে হয় না এখন আপনার সেখানে যাওয়া ঠিক হবে। আপনি তো দেখলেন মালিকও আপনার কথায় বিশ্বাস করেননি,
কিভাবে তিনি কিছু না বলে এখান থেকে চলে গেলেন। এখন এই বিষয়ে আপনি কারোর সঙ্গে কথা বলবেন না। বিমল উর্মিলার কথা মেনে নেয়, কিন্তু পুরো গ্রামে এই কথা ছড়িয়ে পড়ে যে বিমল বীরেন্দ্রনারায়ণের বাড়ি থেকে টাকা চুরি করেছে। গ্রামের লোকেরা বিমলকে দেখে বদনাম করতে শুরু করে। এইসব বিমলের একদমই ভালো লাগে না। বিমল প্রতিদিন বীরেন্দ্রনারায়ণের বাড়ির বাইরে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো, যাতে তার এক ঝলক দেখতে পায়। কিন্তু সেই দিনের পর থেকে বীরেন্দ্রনারায়ণও বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছিলেন। কিছুদিন এইভাবেই কেটে যায়। শুনুন যে, ঘরে চাল ডাল সব শেষ হয়ে গেছে। আপনি আপনার মালিকের ভরসায় আর কতদিন বসে থাকবেন? এখন তো অল্প একটু আটা আছে, সেটাও আবার কাল পর্যন্ত শেষ হয়ে যাবে। এখন আপনাকে কোনো কাজ খুঁজতেই হবে, না হলে আমাদের সংসার কিভাবে চলবে? উর্মিলা, তুমি আমাকে আগে বলনি কেন যে বাড়িতে খাদ্যশস্য শেষ হয়ে গেছে? কি করে বলি? আপনি দিন-রাত চিন্তায় ডুবে থাকেন, না ভালো করে খান না ভালো করে ঘুমান। আচ্ছা, আপনি সেই কথা ভুলে যান না কেন? উর্মিলা, আমি গ্রামে কাজ দেখে আসি, সম্ভবত কোথাও কাজ মিলেই যাবে। এত বলে বিমল গ্রামে কাজের খোঁজে বেরিয়ে পড়ে এবং একজন দোকানদারকে জিজ্ঞেস করে, দাদা, আমি কাজের খোঁজে বেরিয়েছি, আমার কাজের খুব দরকার। আপনি কি আমাকে কোনো কাজ দেবেন? আমার বাড়ির অবস্থা খুব খারাপ, আপনার বড় দয়া হবে। আরে, তুই সেই বিমল, তাই না? তাহলে তুই জমিদার বীরেন্দ্রনারায়ণের বাড়িতে চুরি করেছিলি। আমার কাছে তোর জন্য কোনো কাজ নেই। কি জানি কালকে তুই আমার দোকানেও চুরি করবি। চলে যা এখান থেকে, বের হয়ে যা। এসব কথা শুনে বিমল খুব দুঃখ পায় এবং সেখান থেকে চলে যায়। পরের দিন বিমল নরেন শেঠের বাড়িতে যায় এবং কাজের জন্য জিজ্ঞেস করে। মালিক, আমি কাজের খোঁজে এসেছি, আমার কাজের খুব দরকার। দয়া করে আমাকে কোনো কাজ দিন, আমার বাড়ির অবস্থা খুবই খারাপ। আপনার বড় দয়া হবে মালিক। ঠিক আছে বিমল, কাল থেকে তুমি এখানে কাজে চলে আসো। যাই হোক, আমার অনেক কাজ পড়ে আছে, আমার 4-5 জন লোকের দরকার। বিধাতা আপনার ভালো করুক শেঠজি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি কাল থেকে কাজে চলে আসব। তখনই সেখানে শেঠের স্ত্রী চলে আসে। দরকার নেই একে কাজে রাখার। আপনি কি জানেন না এ কি করেছে? আপনি দয়া করে একে কাজে রাখবেন, আর কালকে এ আমাদের ঘর থেকে জিনিস চুরি করে নিয়ে যাবে। আজকাল লোকের কোনো ভরসা নেই। বীরেন্দ্রনারায়ণ ভাইও এর প্রতি অনেক দয়া দেখিয়েছিলেন, কিন্তু এই ধোঁকাবাজ তার বাড়িতেই চুরি করেছিল। আপনি একে কাজে রাখলে আমার চেয়ে খারাপ আর কিচ্ছু হবে না। ঠিক আছে শোভা, আমি একে কাজে রাখব না। বিমল, তুমি এখান থেকে যাও ভাই। আমি চাই না তোমার কারণে আমার বাড়িতে কোনো ঝামেলা হোক। তুমি অন্য কোথাও গিয়ে কাজ দেখো। বিমল দুঃখিত হয়ে বাড়ি ফিরছিল, তখন ওই রাস্তায় এসে বীরেন্দ্রনারায়ণকে দেখতে পায়। বিমল বীরেন্দ্রনারায়ণকে দেখে খুব খুশি হয় এবং চিৎকার করে ডাকে, কিন্তু বীরেন্দ্রনারায়ণ তাকে উপেক্ষা করে সেখান থেকে চলে যান। বিমলের খুব খারাপ লাগে, সে হতাশ হয়ে পড়ে এবং বাড়ি ফিরে যায়। এদিকে বিমলের স্ত্রী উর্মিলাকেও গ্রামের মহিলারা টিপ্পনি কাটে। আরে, ওই দেখো, এত সেই বিমলের স্ত্রী, তাই না? আমি তো শুনেছি দুজন স্বামী স্ত্রী মিলে বীরেন্দ্রনারায়ণ জমিদারের মতো ভালো মানুষকে ফাঁসিয়েছিল, কিন্তু সত্য বেশি দিন লুকানো যায় না। দুজন ধরা পড়ে গেছে। চুরি হওয়া টাকা এদের বাড়ি থেকেই মিলেছে। উর্মিলার তাদের কথাই খুব খারাপ লাগে এবং সে চুপচাপ বাড়ি ফিরে যায়। বাড়িতে বিমলকে দেখে উর্মিলা তাকে জিজ্ঞেস করে, জি, আপনি তো কাজ দেখতে গিয়েছিলেন, তাই না?
কাজ পেয়েছেন কি? হ্যাঁ উর্মিলা, আমি কাজ দেখতে গিয়েছিলাম বটে, কিন্তু আজ আমি কোনো কাজ পাইনি। কাল আবার যাব কাজ দেখতে। আর তুমি তো সবজি কিনতে গিয়েছিলে, কিন্তু সবজি তো কোথাও দেখতে পাচ্ছি না। কি হয়েছে উর্মিলা, সবজি নিয়ে আসনি কেন? হ্যাঁ জি, এখানে সবজির দাম অনেক বেড়ে গেছে। আমি ভাবলাম বাড়ি এসে ডাল ভাতই বানিয়ে নিই। যাই হোক, এখন আমাদের কাছে বেশি টাকা বাকি নেই। উর্মিলা এবং বিমল লোকেদের তিরস্কারের কথা একে অপরের থেকে লুকিয়ে রাখে। তারপর একদিন বিমলের বাড়িতে একজন লোক আসে এবং সে বলে, আরে বিমল ভাই, শেঠ নরেন তোমাকে কাজে ডেকেছেন, চলো তাড়াতাড়ি। কি সত্যি? হে বিধাতা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি কাজ পেয়ে গেছি। উর্মিলা, এখন আমি যাই। জি, আগে খাবারটা তো খেয়ে নিন। কোনো ব্যাপার না উর্মিলা, এখন সময় নেই। দুপুরে যখন সময় পাবো তখন খাবার খেতে চলে আসব। খুব কষ্ট করে এই কাজটা মিলেছে। ওরা আমাকে কাজে রাখতে মানা করেছিল, আর এখন নিজেরাই ডেকেছে। আমাকে এখনই যেতে হবে, না হলে ওরা খারাপ মনে করবে। তুমি নিজের খেয়াল রেখো আর খাবারও খেয়ে নিও, আমার আসতে দেরি হতে পারে। ঠিক আছে, আপনি যান, সময় পেলে খাবার খেতে চলে আসবেন। বিমল মন দিয়ে সারাদিন শেঠ নরেনের বাড়িতে কাজ করে এবং সারাদিনের জন্য নরেন তাকে ভালো মজুরি দেয়। এই নাও বিমল, তোমার আজকের কাজের টাকা। কাল থেকে কাজে চলে আসবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ শেঠজি। আপনি জানেন না আমার বাড়ির অবস্থা কত খারাপ। এখন আমি যাই শেঠজি, কাল সময় মতো আসব। তারপর বিমল বাড়ি চলে যায়। এখন শেঠ নরেন জমিদার বীরেন্দ্রনারায়ণের বাড়িতে যান। ভাই, আমি আপনার কাজ করে দিয়েছি। যেমন আপনি বলেছিলেন, আমি তাকে কাজেও রেখেছি এবং তার পরিশ্রমের বদলে তাকে টাকাও দিয়েছি। তুমি আমার খুব ভালো বন্ধু, তাই তোমার কথা মানলাম এবং আমার স্ত্রীকেও মানালাম, নইলে আমার ঘরে লাফড়া হয়ে যেত। ধন্যবাদ নরেন ভাই, তোমার এই উপকার আমি কখনো ভুলব না। আচ্ছা, তাহলে এই ব্যাপার। বিমলকে নরেন শেঠের বাড়িতে কাজ মিলে গেছে। কোনো ব্যাপার না, তুমি একটা কাজ করো, যেমন করে আমরা বাবার আলমারি থেকে টাকা বের করে তার বাড়িতে রেখে দিয়েছিলাম, তেমনি শেঠের স্ত্রীর হার চুরি করে বিমলের বাড়িতে রেখে দাও। তারপর দেখব কেমন করে শেঠ বিমলকে লাথি নেড়ে ঘর থেকে বের করে দেয়। আমি সেই বিমলকে কাঙাল হয়ে মরতে দেখতে চাই। আমি যদি ওকে রাস্তার ভিখারি না বানিয়ে দিই, তাহলে আমার নাম রামধন নয়। আচ্ছা, তাহলে এই ব্যাপার। রামধনের এইসব কথা বীরেন্দ্রনারায়ণ সব শুনে ফেলেন এবং বিমলের জন্য তার খুব খারাপ লাগে। তুমি এতটা নিচে নেমে যাবে আমি ভাবতেও পারিনি। ওই বেচারা বিমল তোমার কি ক্ষতি করেছিল যে তাকে ধ্বংস করতে তুমি উঠে পড়ে লেগেছ? আমি ভেবেছিলাম তুমি সত্যিই শুধরে গেছ, কিন্তু তুমি কখনো শুধরাতে পারবে না। তুমি এতটা নিচে নেমে গেছো যে তুমি নিজের বাড়িতেই চুরি করেছ এবং বেচারা বিমলের ওপর দোষ চাপিয়েছ। এতটাই নীচ যে তুমি তার জন্য পুলিশও ডাকছিলে। তোমার কি ভরসা যে তুমি পরে এমন করবে না? এখন সবার সামনে তোমার বিচার হবে। রামধন কিছুই বলে না, সে নিঃশব্দে সেখানে দাঁড়িয়ে থাকে। বীরেন্দ্রনারায়ণ সেখান থেকে চলে যান। পরের দিন সমস্ত গ্রামবাসীদের তার ছেলের সত্যতা জানিয়ে দেন এবং তার ছেলের কারণে বিমলকে যা কষ্ট সহ্য করতে হয়েছিল তার জন্য বীরেন্দ্রনারায়ণ তার 12 বিঘা জমি বিমলের নামে করে দেন।
যাতে তাকে আর কারোর উপর নির্ভর করতে না হয়। এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং একটি সুন্দর কমেন্ট অবশ্যই করবেন।